সংবিধান সংশোধনে গণভোট, ৭২-এর ৪ মূলনীতি বাতিল চায় এনসিপি, আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, কথা কাটাকাটির জের। আজ সারা দেশে মহাসমাবেশের ডাক পলিটেকনিক শিক্ষার্থীদের, ৬ দফা দাবিতে আন্দোলন। চট্টগ্রামে নালায় ডুবে ৪ বছরে প্রাণ হারিয়েছেন ১০ জন, অরক্ষিত খাল নালার বিষয়ে সেবা সংস্থার উদাসীনতার অভিযোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মানুষের বাড়িতে রাস্তার কারণে আমরা হাঁটতে আইছি, বাল বাচ্চা লইয়া, এরপরে গাড়ি ঘোড়া চলে না। এদিকে নদী ভাঙন তীব্র হওয়ায় বসতবাড়ি ও ফসলি জমি হারানোর শঙ্কায় স্থানীয়রা। রাত্রে বেলা কোন সময় ভেঙে ফেরে যায়, সজাগ থাকতে হয়। দিনের মাঝে ঘুমাই। পুরানো কবরস্থান ভাঙ্গা ছিড়া গেছে গিয়া, এখনো সামনে ভাঙব, বাড়ি ঘর যা আছে সব নিয়ে যাইতে আছে। দ্রুত সড়ক নির্মাণের পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের বাসিন্দাদের। ব্রিজটা নদীর উপরে আছে, আমাদের স্থানীয় বাঁধ দিয়ে যাতে আমাদের বাড়িঘর আটকানো হয়। সরকারের কাছে আমাদের গ্রামবাসীর আবেদন, যেভাবে দ্রুত আমাদের বাঙ্গল রক্ষা করেন, ছাই বাঁধ নির্মাণ করে। বেইলি ব্রিজ ও সংযোগ সড়ক কোনোটিই পরিকল্পিতভাবে করা হয়নি বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। স্থায়ী সমাধানের জন্য নতুন নকশা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্থায়ী 2.1 কিলোমিটার একটি স্থায়ী প্রকল্পের জন্য আমরা ইতিমধ্যে কারিগরি কমিটি গঠন হয়েছে। আমরা নকশা প্রণয়নের নিমিত্তে ডিজাইন দপ্তরে লিখেছি। তো নকশা পাওয়া গেলে আমরা দ্রুতই কারিগরি কমিটি প্রতিবেদন এবং ডিপিপি দাখিল করব এলাকায়। ২০০৮ সালে ধনগদা নদীর ওপর নির্মাণ করা হয় বেইলি ব্রিজ ও ২ কিলোমিটার সংযোগ সড়ক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ১৫ বছর পার হলেও এখনও মানা হচ্ছে না পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন। এখনও ব্যবহৃত হচ্ছে ক্ষতিকর পলিথিন ব্যাগ। ব্যবসায়ীদের দাবি, সহজলভ্য না হওয়া ও বেশি দামের কারণে পাটের ব্যাগ ব্যবহার করা যাচ্ছে না। আইন প্রয়োগে দুর্বলতা থাকলেও পাটের ব্যবহার বাড়াতে বরাবরের মতোই আশ্বাস দিচ্ছে মন্ত্রণালয়। পাট শিল্পের স্বার্থ রক্ষা ও ক্ষতিকর প্লাস্টিক ব্যাগের ব্যবহার সীমিত করতে ২০১০ সালে প্রণয়ন করা হয় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন। কিন্তু যথাযথ প্রয়োগ না থাকায় এসব পণ্য মোড়কজাত করা হচ্ছে প্লাস্টিকের ব্যাগেই। চাল, ডাল, চিনি, পেঁয়াজ, আদা, রসুন সহ ১৯টি পণ্য এবং পোলট্রি ও ফিশ ফিডে পাটের ব্যাগের ব্যবহার নিশ্চিত করা হচ্ছে না। আমদানির বেশিরভাগ পণ্য আসছে প্লাস্টিক ব্যাগে, আবার দেশীয় পণ্য বাজারজাত করা হচ্ছে পাটের ব্যাগ ছাড়াই। দেশের বড় ভোগ্যপণ্যের প্রতিষ্ঠানগুলো প্লাস্টিকের ব্যবহার করছে বেশি। আইনের বাধ্যবাধকতার কথা প্রায় ভুলেই গেছেন ক্রেতা বিক্রেতারা। পাটের ব্যাগের চটগুলি বানানোর জন্য ওই সুযোগ সুবিধাটা দিবে, যখন ওই মালটা বাজারে আসবে এই মালটা ব্যান হয়ে যাবে। এনে মুখে বলে কিন্তু কাজে তো কিছু হয় না, কার্যকরী হয় না। পাটটা যদি বেশি ইউজ করা হয় তখন পাটের দামটা একটু বেশি থাকবে, তখন তো কৃষিক্ষেত্রে ওনাদের একটু উন্নত হবে। দাম কম এবং এটা ইউজেবল বেশি, ঠিক আছে, মানে ইজি টু ইউজ যেটাকে বলে, কিন্তু এখন এটার বিকল্প দৈব করে পায় না। পাটের ব্যাগ ব্যবহারে অনীহার জন্য সরকারি সংস্থাগুলো নিষ্ক্রিয়তাকে দুষছেন এ খাতের উদ্যোক্তারা। এখন থেকে যদি কিছুটা খরচ বেশি হলেও যদি আমরা দায়িত্ব নেই, আমি মনে করি সকলের সম্মিলিত প্রয়াসে আমরা যে একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি, পরিবেশের বিপর্যস্ত অবস্থায়, সেই জায়গা সেটা থেকে অন্তত রক্ষা করার একটা সুযোগ বের হবে। পাটের ব্যাগ যথাযথভাবে ব্যবহার না হওয়ার কথা স্বীকার করছেন মন্ত্রণালয়ের সচিবও। নানা চ্যালেঞ্জ থাকলেও সরকার সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যের ব্যাগ সরবরাহ নিশ্চিতে উদ্যোগ নিচ্ছে বলেও দাবি তার। আমরা জানেন যে সব ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ থাকে। আমরা যখন করতে যাই, এর মধ্যে যদি আমি চালকলগুলোতে অপারেশন করতে যাই, তাহলে সেটা কি হবে না, সেটা অনেক ভাবতে হয়। এরকম এটা অনেক বিষয় এর মধ্যে জড়িয়েছে, এক কথায় এটা জবাব দেওয়া সম্ভব না। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করলে ১ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ৫০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।
দেশটি থেকে অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন যুদ্ধে তার প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং শিকাগো সহ প্রধান শহরগুলোতে শনিবার এই বিক্ষোভ হয়। এ সময় সেখানকার সড়ক অবরোধ করে রাখেন তারা। ট্রাম্প প্রশাসনের এই নীতিগুলো দেশটির গণতান্ত্রিক আদর্শের জন্য হুমকি সৃষ্টি করছে উল্লেখ করে এর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। এদিন হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন অনেকে। ইউক্রেনকে সমর্থন, ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ, শ্রমিকদের ক্ষমতা দেয়া, রাজতন্ত্রের বিরোধিতা এবং অভিবাসীদের স্বাগত জানানো সহ নানা ধরনের স্লোগানে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান তারা। গাজা ইসরায়েলি হামলায় মারা গেছেন আরও 52 ফিলিস্তিনি। এতে নিহত ছাড়ালো 51,100 ঘরে। এদিকে হামাস যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করায় গাজায় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। গাজার উত্তরাঞ্চলের সঙ্গে লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছেন 5 জন। আইডিএফের তীব্র বোমাবর্ষণে ইসরায়েলি আমেরিকান জিম্মি এডেন আলেকজান্ডারকে পাহারা দেয়া প্রহরী নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধারের পর হামাস জানায় ওই জিম্মির বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু জানে না তারা। এছাড়া ইসরায়েলি জিম্মি এলকানা বোহবেতের একটি নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস। তাতে মুক্তির আকুতি জানিয়েছেন তিনি। এদিকে গাজায় যুদ্ধবন্ধ ও জিম্মি মুক্তির দাবিতে তেল আভিভে হয়েছে বিক্ষোভ। একই দাবিতে পিটিশনে সই করেছে প্রায় 1,40,000 ইসরায়েলি। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে 2 দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার স্থানীয় সময় শনিবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এ সময়ে ইউক্রেনে কোনো হামলা চালাবে না রুশ বাহিনী। তবে বেলগোরোদ, কুর্স্ক, খেরসন সহ কয়েকটি ফ্রন্টলাইনে লড়াই চলছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। যুদ্ধবিরতির মেয়াদ 30 দিন পর্যন্ত বাড়ানোরও আহ্বান জিলেনস্কির। অবশেষে 3 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে এলো সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার স্থানীয় সময় শনিবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমোভের সঙ্গে বৈঠকে বসেন পুতিন। এরপরই যুদ্ধবিরতি ঘোষণা দেন তিনি। ইউক্রেন শান্তিপূর্ণভাবে তা মেনে চলবে বলেও আশা পুতিনের। তবে সতর্ক করেছেন ইউক্রেন যুদ্ধবিরতি ভঙ্গ করলে জবাব দেবে রুশ বাহিনী। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে 2 দিনের জন্য সব ধরনের সামরিক হামলা বন্ধের আদেশ দিচ্ছি। আশা করছি ইউক্রেন শান্তিপূর্ণভাবে এই যুদ্ধবিরতি মেনে চলবে। তবু যে কোনো ধরনের উস্কানিমূলক আচরণের জবাব দেওয়ার জন্য রুশ সেনাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। মানবিক কারণে এই যুদ্ধবিরতির ঘোষণা বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি যুদ্ধ বন্ধে বিশ্বের কাছে রাশিয়ার সদিচ্ছার প্রমাণ বলেও মন্তব্য পুতিনের। এই যুদ্ধবিরতি প্রমাণ করবে রাশিয়া যুদ্ধ বন্ধে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত। আমরা সবসময় শান্তি আলোচনার জন্য ট্রাম্প, শি জিনপিং, ব্রিক্সভুক্ত দেশ এবং অন্যান্য দেশগুলোকে স্বাগত জানিয়ে আসছি। তবে রাশিয়ার এই যুদ্ধবিরতির ঘোষণায় পুতিনকে বিশ্বাস করে না বলে জানিয়েছে ইউক্রেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করেছিলেন, রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি যদি কঠিন হয়ে পড়ে তবে এই প্রচেষ্টা থেকে সরে দাঁড়াবেন তিনি। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণশক্তি সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুদানের সংঘাতে মানবিক সহায়তা প্রয়োজন এমন শিশুর সংখ্যা দ্বিগুণ হয়েছে। ইউনিসেফ বলছে 2023 সালে দেশটিতে মানবিক সহায়তার প্রয়োজন ছিল এমন শিশু সংখ্যা ছিল 78 লাখ। বর্তমানে তা বেড়ে হয়েছে 1,50,00,000। এছাড়া গত 2 বছরে সুদানে শিশুদের বিরুদ্ধে হত্যা, অপহরণের মতো বড় ধরনের অপরাধের ঘটনা 10 গুণ বেড়েছে। দেশটির জন্য তহবিল ও বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির আহ্বান সংস্থাটির। 3 বছরে গড়ানো সুদানের সংঘাত তছনছ করে দিয়েছে দেশটির লাখো শিশুর জীবন। গৃহযুদ্ধের কারণে সুদানে শিশুদের বিরুদ্ধে হত্যা থেকে অপহরণ পর্যন্ত বড় ধরনের অপরাধের সংখ্যা 10 গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।
সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী RSF এর সংঘাত বর্তমানে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ফলে দেশটিতে স্কুল ও হাসপাতালে আক্রমণের ঘটনা ও শিশুদের পঙ্গুত্বের সংখ্যাও বেড়েছে। ইউনিসেফ জানায় সুদানে মানবিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পন্ন শিশুর সংখ্যা 2 বছরে দ্বিগুণ হয়েছে। 2023 সালে এ ধরনের শিশু ছিল 78 লাখ, এখন তা বেড়ে হয়েছে 1,50,00,000। সংস্থাটির তথ্য, সুদানে 2022 সালে 33টি স্কুল ও হাসপাতালে আক্রমণের ঘটনা ঘটে। গত 2 বছরে তা বেড়ে হয় 181টি। ইউনিসেফের পরিসংখ্যান বলছে 2022 সালে সুদানে শিশু নিহত ও পঙ্গু হওয়ার ঘটনা 150টি। 2023 থেকে 24 সালে এই সংখ্যা বেড়ে হয় 2776টি। সংঘাতের কারণে আমরা নিজ গ্রাম ছেড়ে তাওয়ালিয়ায় এসেছি। এখানে কোনো খাবার নেই, আমাদের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। আমার 1.5 মাসের সন্তান অপুষ্টিতে ভুগছে। হামলায় অনেক আবাসিক ভবন ধ্বংস হয়েছে। বর্তমানে অনেক হাসপাতাল ও সরকারি দপ্তর অচল হয়ে গেছে। সুদানের সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত ও 1,30,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানায় জাতিসংঘ। দারফুরের জমজম বাস্তুচ্যুত শিবির সহ কমপক্ষে 5টি স্থানে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে। এবছর বর্ষা মৌসুমে দেশটিতে 4,62,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ সিলেটে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 5 মাস পর আবারও সাদা পোশাকের পরীক্ষা টাইগারদের। প্রতিপক্ষ নিয়ে না ভেবে টেস্ট সংস্কৃতি গড়ে তুলতে চান অধিনায়ক নাজমুল শান্ত। আর স্বাগতিকদের হতাশ করতে মুখিয়ে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। ম্যাচ শুরু হবে সকাল 10টায়। জিতলে প্রশংসা পাওয়ার সুযোগ নেই বললেই চলে, হারলে রাজ্যের সমালোচনা। জিম্বাবুয়ের বিপক্ষে খেলার বিপদটাই এখানে। বাস্তবতার বিচারে শক্তিতে এগিয়ে বাংলাদেশ, তবুও ভয় টাইগারদের ধারাবাহিকতার যে বড্ড অভাব। 2018-তে চেনা প্রতিপক্ষের সাথে সিলেটে টেস্ট হারের দুঃস্মৃতি স্বাগতিকদের জন্য সতর্কবার্তা। যদিও সমৃদ্ধ টাইগার পেস ইউনিট সাহস বাড়াচ্ছে দলের। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টেস্ট সংস্কৃতি সমৃদ্ধের লক্ষ্য টাইগারদের। 20-22 বছরের টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। সো ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি। 5-6টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আঙুলের চোট অনেকটাই সেরে গেছে মিরাজের। একাদশ সাজাতে শান্তর মধুর বিড়ম্বনা কিপারদের নিয়ে। কিপিং অপশনে অঙ্কনের চাইতে জাকের এগিয়ে। পেস ইউনিটে নাহিদ হাসানের সঙ্গী হতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা তানজিম। কম্বিনেশনটা আসলে সবাই খেলার জন্য প্রস্তুত আছে। অ্যাজ ইউজুয়াল এই উত্তর অনেকবার দিয়েছে। আমার মনে হয় খুবই হেলদি একটা কম্পিটিশন। আমার মনে হয় স্পেশালি যারা উইকেট কিপিং করবেন। বাংলাদেশের পেস ইউনিটকে সমীহ করলেও নিজেদের পেসারদের নিয়ে স্বপ্নবাজ জিম্বাবুয়ে। আবহাওয়ার সুবিধা নিয়ে মুজারাবানি এনগারাবারা হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। শান্ত মুশফিকদের শক্ত পরীক্ষা নিতে চায় অতিথিরা। উইকেট দেখে স্পোর্টিং মনে হয়েছে। বাংলাদেশের কন্ডিশনে খেলে অভ্যস্ত আমরা। আশা করি ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিপদের বন্ধু হলেও জিম্বাবুয়ে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা এক পেশে নয়। টেস্টে 2 দলের 18 দেখায় টাইগারদের জয় 8টি, 1 ম্যাচ কম জিতেছে রোডেশিয়ানরা। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ছাপিয়ে শান্তদের মনোযোগ খেলার ধরন ও মানসিক পরিবর্তনে। ড্র নয়, জয়ের জন্য খেলবে বাংলাদেশ। টাইগারদের বদলে যাওয়ার মিশন শুরু সিলেট টেস্ট থেকে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সিলেটে রয়েছেন সহকর্মী মোহাম্মদ নাজিম, বিস্তারিত জানাবেন তিনি। নাজিম, এই মুহূর্তে আবহাওয়া এবং পিচের কন্ডিশন কেমন দেখা যাচ্ছে? যে দল টসে জিতবে তারা কি সিদ্ধান্ত নিতে পারে? আবহাওয়া যদি বলি যে আপনার সকাল থেকেই কিছুটা আপনার মানে রৌদ্র ঠিকঠাকই আছে এবং মেঘলা যে বলে আপনার যে যেরকম একটা মানে পেস বান্ধব যেরকম একটা কন্ডিশন, সেই কন্ডিশনটা কিন্তু এখন সিলেটে আছে। টস জিতের পর কিন্তু আপনার শান্ত যেরকম সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সেই প্রত্যাশিত সিদ্ধান্তই নিয়েছেন এবং ব্যাটিং নিয়েছেন। কারণ আপনার এই টেস্টে আপনার বৃষ্টির সম্ভাবনা আছে, তো সেক্ষেত্রে আপনার যতটুকু ব্যাটিং আগে থেকে করে যত রান করা যায় ততটুকুই আর কি নিরাপদ থাকা যায়। কারণ আপনার যদি বৃষ্টি হয় পরবর্তীতে হয়তো বা ম্যাচের ভাগ্য অন্যদিকে গড়াতেও পারে। তো সেই জায়গা থেকে আপনার শান্ত যখন টস জিতে
সিদ্ধান্ত নিয়েছেন যে ব্যাটিং এর সেটা কিন্তু অনেকটাই যৌক্তিক বলা চলে। কিন্তু একটা কথা যেটা হচ্ছে যে আপনার তানজিম সাকিবের কথাই যে বলা হচ্ছিল সেটা হচ্ছে যে আপনার অভিষেকের অপেক্ষায় থাকবেন কিংবা তার অভিষেক শেষ হতে যাচ্ছে, তো সেটা আসলে কিন্তু হয়নি। কারণ আপনার পরবর্তীতে দেখা গেছে না খালেদের উপরে কিন্তু আপনার আস্থা রেখেছে দল, কারণ আপনার যে এত অভিজ্ঞতা সম্পন্ন একজন পেসার তার উপরে আস্থা রেখেছে এবং পাশাপাশি পেস ইউনিটে আপনার হাসান নাহিদের পাশাপাশি তিনি সুযোগ পেয়েছেন এবং অঙ্কনের কথা বলা হচ্ছিল যে অঙ্কন আপনার এই টেস্টে সুযোগ পাবেন কিনা, তাকে আসলে দলে রাখা হবে কিনা। শান্ত ফেরা অনেকটা অনিশ্চিত ছিল, কিন্তু পরবর্তীতে যখন আপনার কিপিং অপশনে এত অপশন থাকার কারণে জাকের কিন্তু সেই জায়গাটায় এগিয়ে গেছেন এবং জাকেরকে দলে রাখা হয়েছে এবং এই কম্বিনেশনটা মিলে কিন্তু এখন আসলে বাংলাদেশ চেষ্টা থাকবে যে আপনার প্রথম সেশনটা অবলীলা কিংবা সাবলীল ভাবে যখন ব্যাটিং করতে পারবে তখন হয়তোবা জিম্বাবুয়ের উপর হয়তোবা কিছুটা চাপ বাড়ানোর চেষ্টা থাকবে তাদের। এই ছিল বিরতিহীন সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।